মৌলি মুকুন্দপুর নামক একটি গ্রামে থাকত। সেই গ্রামে একটি মাত্র স্কুল ছিল। স্বাভাবিকভাবেই গ্রামের সমস্ত বাচ্চা কাচ্চা সেই স্কুলেই পড়তো। একদিন মৌলি সকালবেলা তৈরি হয়ে স্কুলের জন্য বেরোচ্ছে, এমন সময় আকাশের অবস্থা কিন্তু ভালো না, একটা ছাতা নিয়ে যা। পরীক্ষা শেষ করেই কোন রকমের আড্ডা দিতে বসবি না যেন। তুই সবেমাত্র ক্লাস 6-এ পড়িস, ভুলে যাস না যেন। বড় হলে তারপর বড়দের মতো পরীক্ষার পরে ক্লাসে বসে কোয়েশ্চেন পেপার মেলাবি, ঠিক আছে? আমি একদম তাড়াতাড়ি চলে আসবো মা, তুমি চিন্তা করবে না। আর আজকে কিন্তু তুমি চিকেন বানাবে বলেছিলে, মনে থাকে যেন। আজকে আমার পরীক্ষা শেষ, আমি বাড়ি এসে ভালো করে চিকেন দিয়ে ভাত খাবো। মৌলি তার মাকে বিদায় জানিয়ে স্কুলের উদ্দেশ্যে রওনা দেয়। সেদিন মৌলির পরীক্ষা বেশ ভালোই হয়েছিল। মৌলি মনে মনে ভাবতে থাকে কতক্ষণে বাড়ি গিয়ে সে তার মায়ের বানানো চিকেন দিয়ে ভাত খাবে। সব ঠিকই ছিল, কিন্তু হঠাৎ করেই ভয়ঙ্কর ঝড়ে বৃষ্টি শুরু হয়। সেই বৃষ্টির তেজ এতটাই বেশি ছিল যে স্কুল ছুটি হওয়ার পর বাচ্চারা বাড়িতে ফিরতে পারেই না, এমনকি তাদের বাবা মায়েরাও স্কুল থেকে তাদের বাচ্চাদের আনতে যেতে পারে না। এবার কি হবে বলতো? যেভাবে আকাশ উত্তাল হয়ে উঠেছে তাতে আমার মনে হয় না খুব সহজে বৃষ্টি থামবে বলে। মেয়েটার স্কুল ছুটি হয়েছে প্রায় 40 মিনিট হয়ে গেল, ও এখনো বাড়ি আসতে পারলো না। ওদের স্কুলটা অনেকটা উঁচুতেই আছে, চারিদিকে জল জমে গেলে ওদের স্কুলে কোনো অসুবিধা হবে না। ও স্কুলে আছে, ভালো আছে। এখন এই বৃষ্টি আর এত জল পেরিয়ে ওকে স্কুলে আনতে গেলে আমাদেরও বিপদ হতে পারে। তার চেয়ে বরং যেখানে আছে সেখানেই থাক। মেয়েটা ওই একটুখানি টিফিন নিয়ে গেছে, স্কুল থেকে এসেই তো ওর ভাতের খিদে পায়। কতক্ষণ খালি পেটে বসে থাকবে বলতো? বৃষ্টি ধরলেই তুমি ওকে একটু আনতে যেও। বৃষ্টি কমলে নিশ্চয়ই যাবো, তুমি চিন্তা করো না। তুমি একটু শান্ত হয়ে বসো আর উপরওয়ালাকে ডাকো যাতে তাড়াতাড়ি বৃষ্টিটা থামিয়ে দেয়। মিলির মায়ের মাথা থেকে এত সহজে চিন্তা দূর হতে চায় না। সুরেশও শুধু ঘড়ি দেখতে থাকে এবং কখন সে স্কুল থেকে তার মেয়েকে আনতে যাবে। এসব ভাবতে ভাবতেই দুপুর গড়িয়ে বিকেল হয়ে আসে, কিন্তু বৃষ্টি থামার নাম নেয় না। একদিকে যেমন বাবা মায়ের চিন্তা বাড়তে থাকে, অন্যদিকে স্কুলের ভেতরে বসে থাকা বাচ্চাদেরও মনের অবস্থা খারাপ হতে থাকে। সকল বাচ্চারা একসঙ্গে কান্না শুরু করলেও শিক্ষক শিক্ষিকারা বুঝে উঠতে পারে না তারা কিভাবে এত কিছু সামলাবে। আমাদের স্কুলের নিচের ক্লাসগুলো তো পুরো ডুবে গেছে ম্যাডাম, আর একটু বৃষ্টি হলে উপরের ক্লাসগুলোও তো ডুবে যাবে। তাহলে কি আমরা আর বাঁচতে পারবো না? আমাদের বাঁচাতে কেউ আসছে না কেন? কারোর কিচ্ছু হবে না, একদম চুপ করে সবাই বসো। এত জোরে বৃষ্টি হচ্ছে যখন, তখন একটু পরেই থেমে যাবে। কেউ ভুলভাল কথা ভেবে নিজেকে আর নিজের বন্ধু বান্ধবদের চিন্তার কারণ তৈরি করবে না। আমরা সবাই মিলে চেষ্টা করছি, ঠিক কোনো একটা ব্যবস্থা হয়ে যাবে। আমি বাড়ি যাব, আমি আর স্কুলে থাকতে চাই না, আমার খুব ভয় করছে। আমাকে বাড়ি দিয়ে আসুন না ম্যাডাম প্লিজ। স্কুলে জল ঢুকে গেলে আমরা আর কেউ বাঁচবো না। আমি মরে যেতে চাই না, পরের মাসে আমার জন্মদিন। রাহুলের কান্না দেখে একে একে প্রায় সমস্ত বাচ্চারাই কাঁদতে শুরু করে। রেখা ম্যাডাম সহ বাকি শিক্ষক শিক্ষিকারা কেউই বুঝে উঠতে পারে না এরকম পরিস্থিতি সামাল দিতে তাদের কি করা উচিত। স্কুলের ভেতর বন্যা এমন ঘটনা না আগে কেউ দেখেছে আর নাইবা আগে কখনো ঘটেছে। দুর্ভাগ্যবশত সেদিন শুধু ছোট ক্লাসের বাচ্চাদেরই পরীক্ষা ছিল, তাই সেদিন স্কুলে কয়েকজন ছোট বাচ্চা ছাড়া আর বেশি কেউ উপস্থিত ছিল না। বড় ক্লাসের স্টুডেন্টরা থাকলে হয়তো এই ছোট বাচ্চাদের সামলাতে শিক্ষক শিক্ষিকাদের একটু সাহায্য হতো। আর আমি যেন কাউকে কাঁদতে না দেখি। যারা না কেঁদে ভালো বাচ্চা হয়ে বসে থাকবে, এই বর্ষা থেমে গেলেই আমি তাদেরকে একটা সুন্দর গিফট কিনে দেব, ঘুরতেও নিয়ে যেতে পারি। ম্যাডাম, আমাদের স্কুলটা কি নড়ছে? আমার মনে হচ্ছে যেন স্কুলটা নড়ছে। এই, তোরা কেউ বুঝতে পারছিস না? ওই দেখুন ম্যাডাম, আবার নড়লো। আমাদের স্কুলটা কি তাহলে ভেঙে যাবে? হ্যাঁ ম্যাডাম, সত্যিই নড়ছে। আমি বাড়ি যাব, আমাকে প্লিজ আপনারা বাড়ি যেতে দিন। আমি সাঁতার কেটে চলে যেতে পারবো। আমি এখানে আর থাকতে চাই না, আমাকে যেতে দিন না ম্যাডাম। বাচ্চাদের কোলাহল থেকে একটু দূরে সরে গিয়ে রেখা ম্যাডাম প্রদীপ স্যারকে আলাদা করে ডেকে কথা বলে। আমার ক্লাসে যে মৌলি আছে না, ও সবার আগে বুঝতে পেরেছে যে বাড়িটা নড়ছে। বর্ষার সাথে সাথে কি ভূমিকম্প এলো নাকি কিছুই তো বুঝতে পারা যাচ্ছে না। বাইরে গিয়ে যে দেখবো তারও তো কোনো উপায় নেই, জলে তো সমস্ত কিছু ঢেকে গেছে। তোমাদের স্কুলটা কিন্তু একেবারে নদীর পাড়েই। আমার তো ভয় করছে ধস নামে কিনা এই ভেবে। আমার কিছু হয়ে গেলে আমার চিন্তা নেই, কিন্তু আমরা থাকতে এই ছোট ছোট বাচ্চাগুলোর ক্ষতি হবে, এটা আমি মানতে পারবো না। আমাদের স্কুলটা ঠিকঠাক করে তৈরি করার জন্য সরকার থেকে তো প্রচুর আর্থিক অনুদান এসেছিল। সেই সমস্ত টাকা এই গ্রামের পঞ্চায়েত নিজের পকেটে পুড়েছে। আমি জানি না এবার কি হবে।
আপনি চিন্তা করবেন না ম্যাডাম, যেভাবেই হোক আপনি বাচ্চাগুলোকে ভুলিয়ে রাখার চেষ্টা করুন। একজন কান্না শুরু করলে কিন্তু সবাই তার সাথে সাথে কান্না শুরু করে দেবে। সবাই মিলে কাঁদতে থাকলে আমরাও সঠিকভাবে কোনো সিদ্ধান্ত নিতে পারবো না। তাদের কথা শেষ হওয়ার আগেই হঠাৎই তারা শুনতে পায় মৌলি সহ আরো বেশ কয়েকজন বাচ্চা খুবই জোরে জোরে চিৎকার করছে। সঙ্গে সঙ্গে রেখা ম্যাডাম এবং প্রদীপ স্যার সেখানে ছুটে আসে। ক্লাসরুমে এসে রেখা ম্যাডাম দেখে তার ক্লাসের সমস্ত বাচ্চারা জানালার দিকে তাকিয়ে চিৎকার করছে। চিৎকার করছো কেন তোমরা? কি হয়েছেটা কি? তোমাদের চুপ করে বসতে বলেছিলাম তো। জানালার দিকে তাকিয়ে কি দেখে চিৎকার করছো? কি হলোটা কি? আমি কিছু জিজ্ঞাসা করছি তো। ম্যাডাম, ওই যে রাহুল, মানে কি হয়েছে রাহুল? রাহুল কোথায় গেল? ক্লাসেই তো ছিল, কোথায় গেল? আপনারা যখন পাশের ঘরে কথা বলছিলেন ও তখন চুপি চুপি আপনাদের পাশ থেকে বেরিয়ে নিচে চলে গেছে। ও বলল এই জলের মধ্যে সাঁতার কেটে ও নাকি বাড়ি চলে যাবে। আমি ওকে অনেকবার আটকানোর চেষ্টা করেছি কিন্তু ও থামেনি। সর্বনাশ করেছে, একেই একটু একটু করে ভূমিধস হচ্ছে। এর মধ্যে যদি ও নদীর পাশ থেকে সাঁতার কেটে যাওয়ার চেষ্টা করে তাহলে বিশাল বড় ক্ষতি হয়ে যাবে। আমাকে যেভাবেই হোক ওকে নিয়ে আসতে হবে। এই বলে প্রদীপ স্যার বর্ষার মধ্যেই ভিজে ভিজে বাইরে বেরিয়ে পড়ে রাহুলকে বাঁচানোর জন্য। কিছুটা এগিয়ে যেতে সে দেখতে পায় সে যা ভেবেছিল তাই হয়েছে। ভূমি ধসের কারণে নদীর পাড়ের মাটি ভেঙে পড়ায় রাহুল সেই মাটিতেই আটকে গেছে। স্কুল থেকে তার বাড়ি অনেকটা দূরে ছিল, তাই প্রদীপ স্যার রাহুলকে একা একা বাড়ি যাওয়ার অনুমতি দিতে পারে না। রাহুল অনেকবার বারণ করলেও সে জোর করে রাহুলকে স্কুলে নিয়ে চলে আসে। রাহুল আবার ক্লাসে এসে বসতেই মৌলি সহ তার আরো বাকি বন্ধু বান্ধবরা বাইরের অবস্থা নিয়ে তার কাছে নানান রকমের প্রশ্ন করতে থাকে। বাইরে কি দেখলি রে? অনেকটা জল জমে গেছে। আমার মা বাবা কেউ আসছে দেখেছিস? ওই জলে আমরা হেঁটে হেঁটে বাড়ি যেতে গেলে কি ডুবে যাব? বল না রাহুল, তুই চুপ করে কেন আছিস? হ্যাঁ, ডুবে যাবি। আমাকে যখন স্যার আনতে গিয়েছিল আমি দেখলাম স্যারের কোমর অব্দি জল জমে গেছে। আর একটু বৃষ্টি হলে রেখা ম্যাডামও ডুবে যাবে। আর কারোর বাবা মাও তো আসছে না, ওদের বোধহয় আমাদের কোনো কথাই মনে পড়ছে না। মা আমার জন্য আজকে চিকেন বানিয়েছে জানিস। আমার এত খিদে পেয়েছে আমি আর এখানে বসে থাকতে পারছি না। খিদেতে আমি এবার অজ্ঞানী হয়ে যাব। কে খিদেতে অজ্ঞান হয়ে যাবে? আমি থাকতে আমার ক্লাসের বাচ্চারা অজ্ঞান হয়ে যাবে সেটা আমি হতে দিতে পারি? আমার মা আজকে টিফিনে লুচি আর ছোলার ডাল পাঠিয়েছে। তোমরা সবাই নিজের জায়গায় চুপ করে বসো, আমি প্রত্যেককে গিয়ে খাইয়ে দেব। তাহলে আপনি কি খাবেন ম্যাডাম? ওটা তো আপনার টিফিন, আমাদের টিফিন তো আমরা আগেই খেয়ে ফেলেছি। আমি প্রত্যেকদিন স্কুলে দুটো করে টিফিন নিয়ে আসি। একটা টিফিনের সময় খাই আর আরেকটা স্কুল ছুটি হওয়ার পরে খাই। স্কুল থেকে বেরিয়েই তো আমার টিউশন থাকে, তাই সেখানে যাওয়ার আগে আমি পেট ভর্তি করে খেয়ে নিই। আজকে আমার কোনো টিফিনই খাওয়া হয়নি, তাই এটা তোমরা খাবে। নিজের খিদে চেপে রেখে মিথ্যা কথা বলে রেখা ম্যাডাম তার ক্লাসের বাচ্চাদের নিজের সমস্ত টিফিন খাইয়ে দেয়। বৃষ্টি একেবারেই থামছে না দেখে স্কুলের ছাত্রছাত্রীদের বাবা মায়েরা প্রচন্ড ভয় পেয়ে যায়। চারিদিকে হাঁটু কোমর পর্যন্ত জল ছিল। এই জল পেরিয়েও তারা বাচ্চাদের বাঁচানোর জন্য উদ্বিগ্ন হয়ে ওঠে। আজ আর বৃষ্টি থামবে না। এই অবস্থাতে আমি আমার মেয়েকে আর স্কুলে রাখতে পারছি না। স্কুল যতই উঁচু হোক, যতই শক্তপোক্ত হোক, এটা ভুলে গেলে চলবে না। ওদের স্কুলটা তো নদীর পাড়েই। চারিদিকে যা অবস্থা, নদীতে জলের পরিমাণ বেড়ে গেলে স্কুল ভেসে যেতে কিন্তু বেশিক্ষণ সময় লাগবে না। আমরা একা একা গিয়ে নিজেদের বাচ্চাকে বের করে নিয়ে আসলে হবে? আরো বাকি যেসব বাচ্চারা রয়েছে তাদের কথা ভাবতে হবে না? আমরা একসাথে একা কতগুলো বাচ্চা কানবো বলো তো? অন্য বাচ্চাদের একসাথে বাঁচাতে পারবো না বলে আমি নিজের বাচ্চার কথাও কি ভাববো না? তুমি তোমার এসব চিন্তা নিয়ে বসে থাকো, আমি এক্ষুনি যাচ্ছি। যেভাবেই হোক আমার মেয়েকে আমি বাড়ি নিয়েই আসবো। দাঁড়াও রূপা, একা যেও না, আমিও আসছি। স্কুলে যাওয়ার আগে চলো, মৌলির যেসব বন্ধু বান্ধবরা আশেপাশে থাকে তাদের মা বাবাদের ডেকে নিই। যত বেশি লোক যাবো তত সুবিধা হবে। ওখানে কতজন বাচ্চা আটকে আছে তা তো জানি না। রূপা সুরেশের কথায় রাজি হয়ে যায়। এই প্রবল বৃষ্টির মধ্যেও তারা বাড়ি থেকে বেরিয়ে পড়ে। এক এক করে তারা সমস্ত ছাত্রছাত্রীদের বাবা মায়েদের ডাকতে থাকে। প্রত্যেকেই একা গিয়ে কিছু করতে পারবে না ভেবে নিজের বাড়িতেই বসে বসে চিন্তা করছিল। সুরেশ আর রূপাকে আসতে দেখে সবার বুকে যেন জল আসে। তারা দল বেঁধে সবাই স্কুলের দিকে রওনা দেয়। রাস্তায় জল জমে খানাখন্দ গর্ত সব ঢাকা ছিল। প্রত্যেককেই প্রচন্ড সাবধানে পা ফেলতে হয়। অন্যদিকে মৌলিদি স্কুলের একটা ফ্লোর জলের নিচে চলে যায়। এভাবে স্কুলের মধ্যে জল ভর্তি হতে দেখে বাচ্চারা ভয়ে আতঙ্কে চিৎকার করতে থাকে। আমাদের স্কুলের বিল্ডিং এর অবস্থা খুবই শোচনীয়। এই এত বৃষ্টির জলে বিল্ডিং এর নিচের মাটি প্রায় সরেই গেছে। আমি জানি না আর কতক্ষণ বাড়িটা সোজা হয়ে টিকে থাকতে পারবে। ধ্বংস নামার আগে যদি কেউ আমাদের সাহায্য করতে না আসে তাহলে এতজন ছাত্রছাত্রী সমেত আমাদের সবাইকে জলে ডুবে মরতে হবে।
এরকম বলবেন না স্যার। এই ছোট ছোট বাচ্চাগুলো পৃথিবীর কতটুকুই বা দেখেছে। ওদের জীবন শুরু হওয়ার আগে এভাবে শেষ হয়ে যাওয়ার কথা বলবেন না। উপরওয়ালার উপর ভরসা রাখুন, সব ঠিক হয়ে যাবে। ম্যাডামের কথা শেষ হতেই তারা বুঝতে পারে তাদের স্কুল বিল্ডিং এর বেশ কিছুটা অংশ ভেঙে যেন নদীতে পড়ে গেছে। ব্যাস, এই ঘটনা দেখেই ক্লাসরুমের ভেতরে থাকা ছোট ছোট বাচ্চারা আরো চিৎকার করে লাফালাফি করতে থাকে। রেখা ম্যাডাম বা প্রদীপ স্যার কেউই তাদের কোনোভাবে চুপ করাতে পারে না। মৃত্যু নিশ্চিত জেনে তারা দুজনেই বাচ্চাদেরকে আগলে ধরে বসে থাকে। আমি আর কোনোদিনও চিকেন দিয়ে ভাত খেতে পারবো না ম্যাডাম, তাই না? মাকে কতবার বলেছিলাম আমাকে চিকেন করে দিতে। পরীক্ষার সময় বেশি তেল ঝাল দেওয়া খাবার খেলে আমার শরীর খারাপ হবে বলে মা বানায়নি। আজকে মা বানিয়েছে, কিন্তু আজকে তো আমি খেতেই পারবো না। আমরা সবাই এখানে আছি তো, কারোর কিচ্ছু হবে না। সবাই মিলে একসাথে থাকো আর মনে জোর রাখো। কিছুক্ষণের মধ্যেই আমরা সবাই যে যার বাড়িতে চলে যাব, আমি কথা দিচ্ছি। রেখা ম্যাডামের কথা শেষ হতে না হতেই আবার তাদের স্কুল বিল্ডিং এর বেশ কিছুটা অংশ ভেঙে পড়ে। কিন্তু এবার আর বাচ্চারা চিৎকার করে না। তারা ভয়ে তাদের শিক্ষক শিক্ষিকাদের চারপাশে চুপ করে বসে থাকে। তাদের মুখগুলো দেখে মনে হয় তারা জানে তাদের জন্য কি ভবিতব্য অপেক্ষা করছে। এরই মধ্যে রীতিমতো জলের সাঁতার কেটে সমস্ত রকম বিপদকে অগ্রাহ্য করে রূপা, সুরেশ এবং আরো বেশ কয়েকজন অভিভাবক তাদের স্কুলের সেই অংশে এসে পৌঁছায়। তারা একে একে সমস্ত বাচ্চাকে খুব সাবধানতার সাথে বাইরে বের করে নিয়ে আসে। তারা সবাই সঠিকভাবে বাইরে বেরিয়ে আসতেই হঠাৎই তাদের স্কুল বিল্ডিং তাসের ঘরের মতো ভেঙে পড়ে যায়। আপনারা যে কেমন সময় আমাদেরকে সাহায্য করতে এসেছেন আমি আপনাদেরকে বলেও বোঝাতে পারবো না। আমরা সবাই একভাবে চুপ করে বসে উপরওয়ালাকে ডাকছিলাম। উপরওয়ালা হয়তো আমাদের ডাক শুনিয়ে আপনাদেরকে পাঠিয়ে দিয়েছে। আপনাদের সকলকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ তো আপনাদের সকলের প্রাপ্য। যেভাবে আপনারা আমাদের বাচ্চাদেরকে সামনে রেখেছেন তাতে আমরা আপনাদের কাছে চিরকৃতজ্ঞ থাকব। তবে এবার আমাদের গ্রাম পঞ্চায়েতের সঙ্গে কথা বলা দরকার। একটা সুরক্ষিত জায়গায় পাকাপোক্তভাবে স্কুল তৈরির ব্যবস্থা করতেই হবে। রূপার কথা শুনে সকলেই তার কথাই সায় দেয়। সেই দিন তারা সবাই একদম ঠিকঠাক ভাবে নিজেদের বাড়িতে পৌঁছায়। এই ঘটনার পর গ্রামবাসীদের ক্ষোভের সামনে পড়ে পঞ্চায়েত সরকার থেকে আসা আর্থিক অনুদানের টাকায় একটি সুরক্ষিত জায়গায় মজবুত এবং পাকাপোক্ত একটি স্কুল তৈরির ব্যবস্থা করে। তনুজা দেবী আজকে দুদিন পর তার বোনের বাড়ি থেকে ফিরছে। ট্রেন স্টেশনে এসে থামতেই তনুজা দেবীর চোখ পড়ে স্টেশনে থাকা একটি পরোটার দোকানের দিকে। সেই পরোটার দোকানে তার বৌমাকে পরোটা ভাজতে দেখে তনুজা দেবী প্রচন্ড পরিমাণে অবাক হয়। তুমি এই রেল স্টেশনে পরোটার দোকানে কি করছো? তুমি কাজে যাওনি? কার দোকান সামলাচ্ছ তুমি? একই আমাদের সংসারের এই অবস্থা, তার উপর তুমি এখন পরোপকার করছো। দোকানে এখনো অনেক কাস্টমার আছে মা, আপনি একটু শান্ত হয়ে অপেক্ষা করুন, আমি আপনাকে সব প্রশ্নের উত্তর দিচ্ছি। না, আমাকে এক্ষুনি বলো এটা কার দোকান? এই দোকানে তুমিই বা কেন পরোটা বানাচ্ছ? তুমি কাজে যাওনি কেন? দুদিন আগে আমি যখন বোনের বাড়ি যাওয়ার জন্য এই স্টেশনে এসেছিলাম তখন তো এই দোকানটা দেখতে পাইনি। এই 2 দিনে কি এমন পরিবর্তন ঘটলো? তনুজা দেবীর কথা শুনে প্রিয়াঙ্কার দোকানে থাকা গ্রাহকেরাও বেশ অবাক হয়। তাই প্রিয়াঙ্কা ওই দোকানের গ্রাহকদের পরোটা দিয়ে দোকানটা কিছুক্ষণের জন্য বন্ধ রাখে এবং একে একে তার শাশুড়ি মায়ের সমস্ত প্রশ্নের উত্তর দেয়। এটা আমারই দোকান মা, আজ প্রায় 3 মাস হতে চললো আমি এই দোকান চালিয়েই সংসার চালাচ্ছি। আপনাদের সবার খেয়াল রাখছি। আজ থেকে 3 মাস আগে আমার চাকরিটা চলে গেছে। সেদিন থেকে এই দোকানই আমার ভরসা। আমি চাকরি করে যতটা মাহিনা পেতাম এই দোকান চালিয়ে তার থেকেও বেশি মাহিনা পাই। কিন্তু আমি আপনাদের কাউকে এই ব্যবসার কথা বলে ওঠার সাহস পাইনি। বাড়ির বউ রেল স্টেশনে পরোটা বিক্রি করবে এই কথা যদি আপনারা মানতে না পারেন তাই জন্য। তনুজা দেবী বুঝে পায় না সে প্রিয়াঙ্কার কথার উত্তরে কি বলবে। এই কথা তনুজা দেবীও অস্বীকার করতে পারবে না যে প্রিয়াঙ্কার জন্যই আজকে তাদের পরিবার খেয়ে পড়ে বেঁচে আছে। প্রিয়াঙ্কা তার স্বামী রঞ্জন, শাশুড়ি মা তনুজা দেবী এবং শ্বশুর মশাই বিভাস বাবুর সঙ্গে একটি গ্রামে থাকতো। প্রথম দিকে তাদের জীবন বেশ সুখ স্বাচ্ছন্দ্যেরই ছিল, কিন্তু হঠাৎ করে একটি অ্যাক্সিডেন্টে রঞ্জনের 2টো পা অকেজো হয়ে পড়ে এবং সংসারের সমস্ত দায়িত্ব এসে পড়ে প্রিয়াঙ্কার উপর। প্রিয়াঙ্কা পড়াশোনা জানা শিক্ষিত মেয়ে হওয়ায় সংসারের দায়িত্ব সামলাতে সে নানান রকমের কাজ খুঁজতে থাকে।
কয়েকদিনের মধ্যেই সে একটি খাবারের দোকানে কাজ পায়। এভাবে একা হাতে প্রিয়াঙ্কা তার সংসার সামলাতে থাকে। সংসারের কথা ভেবে ভেবে প্রিয়াঙ্কা মাঝে মাঝেই কাজের জায়গায় অন্যমনস্ক হয়ে পড়ত। এমনই একদিন প্রিয়াঙ্কা কাজ করছে এমন সময় কাল থেকে তোমাকে আর কাজে আসতে হবে না প্রিয়াঙ্কা, তোমার যেটুকু টাকা পাওনা আছে সব আজকেই দিয়ে দেবো, তুমি অন্য কোথাও কাজ দেখে নিও। হঠাৎ করে এরকম সিদ্ধান্ত নেওয়ার কি কারণ স্যার? আমি কি ঠিক করে কাজ করতে পারছি না? আপনি তো জানেন এই কাজটার উপরেই আমার সংসার নির্ভর করছে। এভাবে আমাকে কাজ থেকে বের করবেন না। আমার যদি কিছু ভুল হয়ে থাকে আপনি আমাকে বলুন। দেখো প্রিয়াঙ্কা, আমাদের খাবারের দোকানটা অনেক পুরনো আর অনেক সম্মানীয়। এখানে কাজ করতে হলে তোমাকে আর অন্য কিছুর কথা ভাবলে চলবে না। আমাদের কাছে আমাদের গ্রাহকরাই সবসময় অগ্রাধিকার পেয়ে এসেছে, তবে তুমি আমাদের গ্রাহকদের সেইভাবে কখনোই অগ্রাধিকার দিতে পারোনি। এসব আপনি কি বলছেন? আমি তো কখনো আমার গ্রাহকদের কোনো অভিযোগ করার সুযোগ দিইনি। আমি সবসময় ওনাদের সব রকম ভাবে সাহায্য করার চেষ্টা করি। তাহলে গ্রাহকরা কি তোমার নামে মিথ্যা কমপ্লেন করেছে? তোমাকে একবার ডাকলে তুমি অন্যমনস্ক থাকো, কাস্টমারদের টেবিলে ভুলভাল খাবার দিয়ে দাও, কাস্টমারদের কথা ঠিক করে বুঝতেও পারো না, তবে তারা কি মিথ্যা কথা বলছে? তোমার পাওনা টাকা তুমি নিয়ে চলে যাও, কাল থেকে এখানে আসার কোনো দরকার নেই। এই বলে অঞ্জনবাবু সেখান থেকে চলে যায়। চাকরিটা এভাবে হারিয়ে ফেলে প্রিয়াঙ্কার মাথায় আকাশ ভেঙে পড়ে। সে বাড়িতে গিয়ে কি বলবে কিছু বুঝে উঠতে পারে না। এখনো মাসের 15 দিন বাকি ছিল। এই 15 দিনই বা সে কিভাবে চালাবে, এই সমস্ত কথা ভাবতে ভাবতেই সে তার সবচেয়ে প্রিয় বান্ধবী অনুরূপাকে তার সমস্যার কথা জানায়। আমার বাড়ির লোককে কিছুতেই জানানো যাবে না যে আমার চাকরিটা চলে গেছে। তুই তো জানিস অনু, আমার শ্বশুর বাড়ির কি অবস্থা। এখন যদি ওদেরকে বলি যে আমার চাকরিটা চলে গেছে, তাহলে ওরা আরো ভেঙে পড়বে। আমার শাশুড়ি মা শ্বশুর মশাই এমনিতেই রঞ্জনের ঠিক হওয়ার জন্য দিন রাত টেনশন করে। এইসব সমস্যার কথা কাকে বলবো বুঝে না পেয়ে আমি তোর কাছেই চলে এলাম। এই মুহূর্তে আমি তোকে কোনো চাকরি তো খুঁজে দিতে পারবো না, তবে আমি তোকে একটা আইডিয়া দিতে পারি। তোর উপর নির্ভর করছে তুই আমার বুদ্ধিটা নিবি কি নিবি না। তুই যদি শুনতে চাস তাহলে আমি বলতে পারি। তুই সবসময় আমাকে সব রকম বিপদে সাহায্য করেছিস, এই জন্যই তো আমি তোর কাছে এলাম। তুই বল না, তুই কি বলতে চাইছিস? আমাদের বাড়িতে যে পুরানো ভাড়াটেটা ছিল না, তোর মনে আছে? যে ঠেলা গাড়িতে করে পরোটা বিক্রি করত, ওই লোকটা তো এখন এখান থেকে চলে গেছে। তবে ওর ঠেলা গাড়ি আর তার মধ্যে রাখা কড়াই, হাঁড়ি, উনুন এসব আছে। এই ছোটখাটো জিনিসগুলো নিতে বোধহয় আর শহর থেকে গ্রামে আসবে না। তুই চাইলে পরোটা বানানোর সরঞ্জাম কিনে তুইও ঠেলা গাড়িতে করে পরোটা বিক্রি করতে পারিস। তাহলে তো আমার শ্বশুর বাড়ির লোকেরা জেনেই যাবে যে আমি চাকরি না করে পরোটা বিক্রি করছি। এখন আমি কোথায় পরোটা বিক্রি করব? এখানে এত এত খাবারের দোকান থাকতে কি আমার ঠেলা গাড়ি থেকে পরোটা কিনবে বল? তুই প্রত্যেকদিন কাজে যাওয়ার জন্য তৈরি হয়ে বেরোবি, তারপর আমার বাড়ি থেকে ঠেলা গাড়িটা নিয়ে স্টেশনে চলে যাবি। রেল স্টেশনে প্রত্যেকদিন কত কত যাত্রী আসা যাওয়া করে, সেটা তো তুই জানিসই। ওখানে সবসময় খাবারের দোকানগুলো চলতে থাকে। তোর পরোটা লোকের ভালো লাগলে তোকে আর ঘুরে তাকাতে হবে না। ব্যবসা যখন ভালো করে চলতে শুরু করবে তখন শ্বশুর বাড়িতে জানিয়ে দিবি। অনুরূপার কথা শুনে প্রিয়াঙ্কা খুবই খুশি হয়। প্রিয়াঙ্কার কাছে সঞ্চিত কিছু টাকা দিয়ে সে পরোটা বানানোর সমস্ত সরঞ্জাম কিনে অনুরূপার বাড়িতেই রেখে যায়। পরের দিন সকালবেলা কাজে বেরোনোর নাম করে প্রিয়াঙ্কা অনুরূপার বাড়ি থেকে ঠেলা গাড়িটা নিয়ে স্টেশনে চলে যায়। সে ঠিকঠাক ভাবে ঠেলা গাড়িটাকে সাজিয়ে দেয়। সে নিজের হাতে একটা কাগজে রং দিয়ে তার দোকানের নাম লিখে কু চিকচিক পরোটা। প্রিয়াঙ্কা পরোটা বানানো শুরু করে। এমন অদ্ভুত সুন্দর একটা দোকানের নাম দেখে সেখানে বেশ কয়েকজন গ্রাহক এসে ভিড় করে। প্রিয়াঙ্কার হাতের বানানো পরোটা এত সুস্বাদু এবং এত তুলতুলে ছিল যে প্রায় 1 ঘন্টার মধ্যে তার সমস্ত পরোটা শেষ হয়ে যায়। প্রথম দিন এত বিক্রি হওয়ায় প্রিয়াঙ্কা খুবই খুশি হয়। পরের দিন থেকে সে আরো অন্যান্য রকমের পরোটা বানানো শুরু করে। দেখতে দেখতে কিছুদিন কাটে। প্রিয়াঙ্কার বানানো পরোটা বেশ ভালোই নাম করতে থাকে। আজকে আমি বাড়ি থেকে বেশ কয়েকটা তরকারি বানিয়ে নিয়ে এসেছি। তোমার এখান থেকে পরোটা নিয়ে সোজা অফিসে চলে যাব। সত্যি তোমার দোকানের পরোটা এত সুস্বাদু যে আমার প্রত্যেক দিন খেতে ইচ্ছে করে। তুমি যদি পরোটার সাথে তরকারিও বানাতে তাহলে আমার খাটনি আরেকটু কম হতো। আগে যদি জানতাম যে তুমি বাড়িতে কষ্ট করে তরকারি বানাচ্ছ তাহলে তোমাকে বারণ করে দিতাম। কারণ আজকে আমি আলুর পরোটা আর পেঁয়াজের পরোটা বানিয়েছি। এই দুটো পরোটা আচার দিয়ে খেতেই ভালো লাগে, তরকারির কোনো দরকার পড়ে না। দরকার হলে তরকারি আমি রেখে দেব, রাত্রিবেলা খাবো। কিন্তু তুমি আমাকে তোমার বানানো সব রকমের পরোটা দুটো করে দিয়ে দাও। সারাদিন ধরে আমি বসে বসে খাবো।
বাবা রে, দোকানে কত ভিড়। একদিন কলেজ ছুটি ছিল বলে স্টেশনে আসা হয়নি। গরমের ছুটির পরে আজ প্রথমবার স্টেশনে এসে দেখি একটা নতুন পরোটার দোকান, আবার সেই দোকানের সামনে এত ভিড়। তোমার দোকানের পরোটা আমাকেও দিও তো 4-5টা, আর যদি ভালো লাগে তাহলে তোমার পার্মানেন্ট কাস্টমারদের তালিকায় আমার নামটা লিখে নিও। ভালো লাগবে না মানে? ভালো লাগতে বাধ্য। আমি তো প্রত্যেকদিন এই কুঝিকঝিক পরোটা নিয়ে অফিসে যাই, আজ আবার কি সব নতুন পরোটা বানিয়েছে, আমার তো এখনই জিভে জল চলে আসছে। গ্রাহকদের মুখে এরকম কথা শুনে প্রিয়াঙ্কা মনে মনে খুবই খুশি হয়। সে তাদের দুজনকেই সুন্দরভাবে পরোটা প্যাক করে দিয়ে দেয়। প্রিয়াঙ্কার দোকানে প্রত্যেকদিন এত পরোটা বিক্রি হয় যে প্রিয়াঙ্কার মাসিক আয় আগের থেকে দ্বিগুণ হয়ে যায়। সে প্রত্যেকদিনই বাড়িতে ভালো মন্দ খাবার এবং আরো নানান রকমের প্রয়োজনীয় জিনিসপত্র আনতে থাকে। প্রিয়াঙ্কা এখন তার স্বামীর চিকিৎসা শহরের বড় ডাক্তারের কাছে করায়। এই সমস্ত জিনিস প্রিয়াঙ্কার শ্বশুরবাড়ির লোকেদের বড্ড অদ্ভুত লাগে। তুমি এত টাকা কোথায় পাচ্ছ বলো তো? আগেও তো ওই খাবারের দোকানেই কাজ করতে, তখন তো আমাদের কোনো রকমের সংসার চলতো। ইদানিং কি হয়েছে কিছুই তো বুঝতে পারছি না। তোমার খরচার হাত তো আগের থেকে অনেক বেড়ে গেছে। কি হয়েছে আমাকে একটু বলো তো। কি আবার হবে, আমি ভালো কাজ করে প্রমোশন পেয়েছি, আমার মাহিনা আগের থেকে বেড়ে গেছে, সেই জন্যই আমি এত কিছু করতে পারছি। তুমি এসব নিয়ে চিন্তা করো না তো। ডাক্তারবাবু তো বলেছে তোমাকে একটু একটু করে হাঁটা শুরু করতে হবে। তুমি নিজে সুস্থ হওয়ার দিকে নজর দাও। আমি তোমার জন্য একটা বিশ্বস্ত আয়া ঠিক করেছি। ও খুব সুন্দরভাবে মাসাজ করতে পারে। ও প্রত্যেকদিন তোমার পায়ে মাসাজ করে দেবে। তুমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। তুমি আবার আয়া কেন রেখেছো বৌমা? খোকার দেখাশোনা তো আমিই করি। তুমি শুধু শুধু এত খরচা করো না তো। তোমার রোজগার বেড়েছে সেটা খুব ভালো কথা, কিন্তু এটা তো চাকরি। যদি কাল তোমার চাকরি না থাকে তাহলে তুমি এত খরচা কিভাবে সামলাবে? আপনার ছেলের দায়িত্ব এই নতুন আয়ার হাতে দিয়ে আপনি কয়েকদিনের জন্য আপনার বোনের বাড়ি থেকে ঘুরে আসুন, দেখবেন মনটা ভালো লাগবে। প্রিয়াঙ্কা এভাবেই তার শাশুড়ি মাকে দুদিনের জন্য তার বোনের বাড়িতে পাঠিয়ে দেয়। তনুজা দেবী রেল স্টেশনে থাকাকালীন প্রিয়াঙ্কা দোকান খোলে না। তনুজা দেবী ট্রেনে করে তার বোনের বাড়ির দিকে রওনা হতেই প্রিয়াঙ্কা আবার তার দোকান নিয়ে বসে। এভাবেই সব ঠিকই চলছিল, কিন্তু তনুজা দেবী বোনের বাড়ি থেকে ফেরার সময় স্টেশনে প্রিয়াঙ্কার পরোটার দোকান দেখে ফেলে এবং তারপরেই প্রিয়াঙ্কা তাকে সমস্ত কথা জানায় যে সে কেন এবং কিভাবে এই দোকান শুরু করেছে। আমি জানি বৌমা, তুমি আমাদের জন্য এসব কিছু করেছো, কিন্তু এত বড় কথাটা তুমি আমাদের কাউকে বললে না। রঞ্জন বা তোমার শ্বশুর মশাই যদি অন্য কারোর কাছ থেকে এই খবর পায় তাহলে কি কেলেঙ্কারি হবে ভাবতে পারছো? এই কথা যে আমার মাথায় আসেনি তা কিন্তু নয়, আমি বুঝে পাইনি আপনাদের সবাইকে আমি কিভাবে জানাবো। ঠিক আছে, এখন তুমি তোমার দোকানটা সামলাও, আমি বাড়ি যাই। তুমি সমস্ত কাজ করে বাড়িতে ফিরে এসো, তারপর না হয় এই বিষয়ে আলোচনা করা যাবে। এই বলে তনুজা দেবী সেখান থেকে চলে যায়। প্রিয়াঙ্কা আবার নিজের মতো পরোটা বিক্রি করতে থাকে। ওই মহিলা কি তোমার শাশুড়ি মা ছিলেন? তোমাকে আর দোকান খুলতে দেবে না? তুমি দোকান না খুললে আমি টিফিন কিভাবে নিয়ে যাব? সে আবার অফিসের ক্যান্টিন থেকে বিচ্ছিরি খাবারগুলো খেতে হবে। আমি আর কলেজে তোমার পরোটা নিয়ে যেতে পারবো না। তুমি জানো তোমার বানানো পরোটা শুধুমাত্র আমি একা খাই না, আমার সাথে আরো 4-5 জন বন্ধু তোমার বানানো পরোটা খেয়ে কলেজে টিফিন করে। প্লিজ দোকানটা বন্ধ করো না। তোমার শাশুড়ি মায়ের কথা আমরা সব শুনেছি। তুমি প্লিজ একটু ওদেরকে মানিয়ে নেওয়ার চেষ্টা করো। তোমার এই পরোটার দোকানের জন্য কত অভুক্ত লোক পরোটা খেতে পারে, এটা তোমার বাড়ির লোককে তুমি বোঝানোর চেষ্টা করো প্লিজ। প্রিয়াঙ্কার গ্রাহকদের মুখে এমন কথা শুনে তার চোখে জল চলে আসে। সে সবাইকে তাদের পছন্দ মতো পরোটা প্যাক করে দিতে থাকে। দোকানে ঘটা সমস্ত ঘটনা প্রিয়াঙ্কা বাড়িতে এসে তার শাশুড়ি মাকে জানায়। তনুজা দেবী প্রিয়াঙ্কাকে কথা দেয় যে সে প্রিয়াঙ্কার সমস্যার সমাধান করবে। আমি সবাইকে অনেকদিন ধরে একটা কথা বলবো ভেবেছিলাম, কিন্তু কিছুতেই বলা হয়ে উঠছিল না। কি বলবে মা? আমার পা ঠিক হবে না তাই তো, নাকি প্রিয়াঙ্কার চাকরিটা চলে গেছে? কি হয়েছে বলো না। পুরো কথাটা না শুনে আগে থেকেই এত ঘাবড়ে যাস কেন? আমি এটাই বলতে চাইছিলাম যে আমি ঠিক করেছি আমি আর বৌমা দুজনে মিলে পরোটা তরকারির দোকান খুলবো। আর আমি ভেবেছি আমাদের দোকানটা রেল স্টেশনেই বানাবো, কারণ ওখানে প্রত্যেকদিন প্রচুর প্রচুর যাত্রী আসা যাওয়া করে। আমাদের রোজগারও ভালো হবে। আমার পায়ের অবস্থা এমন বলে আমার মা আর স্ত্রীকে রেল স্টেশনে দোকান দেওয়ার কথা ভাবতে হচ্ছে। এর থেকে লজ্জাটা কি হতে পারে বলো তো? লজ্জার কিছু নয় তো, লোকজনকে খাওয়ানো তো পুণ্যের কাজ। আমি আর বৌমা দুজনে মিলে যদি সংসারের জন্য রোজগার করতে পারি তাহলে তো আমাদেরই ভালো। তাহলে শুধু শুধু বৌমার একার উপর সংসারের দায়িত্বটা পড়বে না। আর আমি তো এই বয়সে চাকরি পাবো না, তাই জন্য এই ব্যবসার বুদ্ধিটাই আমার মাথায় এলো। আর তোর বাবার শরীরের অবস্থা তো তুই জানিস, ওই লোকটাকে কি কাজে পাঠাবো? তাই আমরা কাল থেকেই ব্যবসা শুরু করব। রঞ্জন এবং তার বাবা তনুজা দেবীকে অনেকবার না করলেও তনুজা দেবী কারোর কথা শোনে না।
সে তার বাড়ির লোককে বুঝিয়েই ছাড়ে যে পরোটার দোকান খোলার জন্য তার কাছে ঠেলাগাড়ি এবং উনুন সমস্ত কিছুই রেডি আছে, শুধু কাল থেকেই দোকান খোলার অপেক্ষা। এভাবেই তনুজা দেবী এবং প্রিয়াঙ্কা দুজনে মিলে রঞ্জন ও তার বাবাকে বোঝাতে সক্ষম হয়। তনুজা দেবী পরের দিন থেকেই প্রিয়াঙ্কার পরোটার দোকানে তাকে সাহায্য করতে চলে যায়। এভাবেই প্রিয়াঙ্কা নির্দ্বিধায় রেল স্টেশনে তার কুচিকচিক পরোটার দোকান চালাতে থাকে।